গল্প বনফুল। লেখা নূপুর ইসলাম। পর্ব 16। নাবিলা বাথরুমে ঢুকে চোখে মুখে পানির দিল। হিমশীতল স্বচ্ছ পানি। অবশ্য মটরের তোলা সব পানি স্বচ্ছ, তবে মাটি ভেদে পানি ভিন্ন হয়। নাবিলার কাছে এই পানীয় কিছুটা অন্যরকম মনে হলো। খেতে গিয়েও স্বাদ অন্যরকম লাগলো। অবশ্য খাবার পানি ডিরেক্ট টিউবওয়েলের ছিল। তবুও খুব একটা তফাতে তার কাছে লাগেনি। ফজরের আজান পড়বে পড়বে করছে। আলো ফুটবে দূরের কথা, এখনো মধ্যরাতের মতো ঘন অন্ধকার। সারা রাত জেগে এই সময়টা মাথা খুব ফাঁকা ফাঁকা লাগে। তাই সকাল সকাল এমন হিমশীতল পানি যে কেউ ধরতে খুব অনীহা প্রকাশ করলেও, নাবিলা খুব সাবলীলভাবে মুখ তো ভালোই, মাথা, হাত সব ধুয়ে প্রায় আধগোসল করে ফেলল। করে তোয়ালে মুখে চেপে বেশ কিছু সময় সেভাবেই বসে রইল। তার পাশেই নোভা। কম্বল মুড়ে মাথা টাথা ঢেকে পুরো গোল হয়ে শুয়ে আছে। মা আর আসমানি খালার শোয়ার ব্যবস্থা হয়েছে এক রুমে, নোভা আর সে এক রুমে। না, এই বাড়িতে থাকার জায়গার অভাব নেই। বড় চাচা বাড়িটা করেছে খুব সুন্দর করে। তার চেয়েও সুন্দর বিষয় হলো, তিনি শুধু নিজের জন্য ভাবেননি। তাদের সবার কথা মাথায় রেখেই বাড়িটা করেছেন। অথচ তারা আসবে, না আসবে সেই খবরেরও কোন ঠিক ঠিকানা নেই। তার মধ্যে কাজও পুরো কমপ্লিট হয়নি। অপূর্ব এসেছে হঠাৎ, তাদের আসার প্ল্যানও হয়েছে হঠাৎ। তাই বাড়ি হলেও অন্য কিছু করার সুযোগ মেলেনি। তাই আর কিছু না হলেও টুকটাক দরকারি ফার্নিচারগুলো সম্ভবত আর্জেন্ট কেনা হয়েছে। তাই সবই নতুন। অবশ্য নাবিলা যেটায় আছে, সেটা পুরনো। এটা তার দাদির খাট। চাচা পাট্টি পট্টি দিয়ে মেরামত করে নতুন করে ফেলেছেন। নাবিলা তো দেখে নিজেই এই রুম নিল। তবে নিজেদের বাড়িতে যেমন খুশি তেমন থাকলেও, এমন জায়গায় এসে তার থাকার সমস্যা না হলেও, নোভার পক্ষে একা থাকা সম্ভব না। তাই জোড়ায় জোড়ায় এক এক জন বেঁধে গেছে। অবশ্য মায়ের বা আসমানি খালারও কোনো সমস্যা নেই। তবে অচেনা জায়গা, মায়ের শরীরটাও নাবিলার ঠিক লাগলো না। রাতে যদি জ্বর টর আসে, তাই আসমানি খালাকে নিজেই বেঁধে দিয়েছে। নাবিলা ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে ওড়নাটা মাথায় পুরো পেঁচিয়ে নিল। নীল রঙা এক সোয়েটার গায়ে জড়িয়ে আস্তে করে বেরিয়ে এলো। আর আসতেই কুয়াশা মাখা অন্ধকারে চোখ পড়ল, অপূর্ব বারান্দায় বসা। অবশ্য এটাকে বসা বলা যায় না। এক চেয়ারে বসে আরেক চেয়ারে পা তুলে দিয়েছে। ঘাড়টা কাত করে কিছুটা হেলে আছে। হাত দুটো বুকে গোটানো। শীতে ফর্সা মুখটা নীলচে গোলাপি হয়ে আছে। বাপের এত বড় বাড়ি রেখে এর থাকার জায়গার অভাব কেন পড়ল কে জানে। অবশ্য নাবিলা এটাই বুঝতে পারল না, এই বান্দা বারান্দায় কখন এসেছে। সন্ধ্যা হতে হতে কারেন্ট গায়েব। পুরো বাড়ি অন্ধকারে তলিয়ে গেছে। অবশ্য গায়ের হাওয়াতে কারো তেমন সমস্যা হয়নি। বরং সবাই বাইরে এসে বসেছে। উঠানের মাঝ বরাবর কাঠ বসিয়ে ক্যাম্পিংয়ের মতো আগুন ঝালানো হয়েছে। সেই আগুনের পাশে গোল করে সবাই বসে গেছে। হাতে চায়ের কাপ, গরম গরম পেঁয়াজু। আর তার সঙ্গে বিখ্যাত বক্তা অপূর্ব মহাশয় তো ছিলই। সবাইকে ঠিক মাতিয়ে নিয়েছে। নাবিলা অবশ্য বেরোয়নি। তার সারা দুপুর, বিকেল, সন্ধ্যা, এই যে নিস্তব্ধ রাত ধীরে ধীরে শেষ হয়ে সকাল হয়েছে, তার সাথে পাল্লা দিয়ে ধীরে ধীরে বেড়েছে তার ছটফটানি, অস্বস্তি, অপরাধবোধ। যেই নাবিলার কোনো কিছুতেই কিছু আসে যায় না, নিজের মতো থাকে, খায়, ঘুমায়। সেই নাবিলাই আজ না নিজের মতো থাকতে পেরেছে, না ঠিকমতো খাবার গলা দিয়ে নামাতে পেরেছে, না তার প্রিয় বইয়ে মন দিতে পেরেছে। বরং যখনই কিছু করতে গেছে, তখনই মনের বিশাল এক অপরাধবোধের পাহাড় বুকে চেপে ধরেছে। কি করে করল সে? কিছু কিছু জিনিস মানুষের খুব শখের হয়, যত্নের হয়। আর ক্যামেরা, ফটোগ্রাফি, দুটোই এই মানুষটার যে খুব প্রিয়, সেটা আর কারোই বোঝার বাকি নেই। আর কারো শখের জিনিস সে নষ্ট করে ফেলেছে। সব এই রাগ জেদের কারণে। এই রাগ জেদের কারণেই আজ তার এই দশা। না ছোটবেলায় এত জেদ করত, না নানুবাড়িতে থাকত, না সেই ভার্সিটিতে যেত, না তার সাথে দেখা হতো, না তার জন্য সবাই এত কষ্টের মধ্যে পড়ত। তাই সবার আগে ভাগ্য মাটি চাপা দিয়েছে তার এই রাগ জেদ। আর সেই রাগ জেদ কোনো কারণে আজকাল ঠিক রাখতে পারছে না। তা না হলে,
এত বড় কাজটা সে কি করে করল? বড় চাচা তো দেখেই স্তব্ধ। নাবিল হতবাক, মা নিজেও খুব আফসোস করলেন। যেই আসমানি খালা দেখতে পারে না, সেও দেখেই মাথায় হাত। 1-1.5 লাখের ক্যামেরা। কেমনে এমন ছাতু হলো? নোভার তো কান্না করে দেওয়ার জোগাড়। কত ছবি তোলা এখনো বাকি। সকালেই প্ল্যান করল গাছের ডালে দোলনা বাঁধবে, শাড়ি পরে আঁচল ছড়িয়ে ছবি তুলবে। এখন দেখো, সব জলাঞ্জলি। সেই জলাঞ্জলির দুঃখ নিয়েই নাবিলাকে দেখে বলল, পুরো ক্যামেরা শেষ রে, আপা। তবে আমার তো মাথায় আসছে না, এমন ভাঙাভাঙ্গি হলো কি করে? ভাইয়া নিজের যত্ন না নিক, তবে তার ক্যামেরা খুব যত্নে আগলে রাখে। সেই ক্যামেরা নাকি হাত থেকে পড়ে শেষ। আর হাত থেকে পড়লে এমন ভাঙা ভাঙে? দেখে তো মনে হচ্ছে কেউ শটপুত্র খেলার মতো ছুঁড়ে মেরেছে। নাবিলা শুনে কিছু বলেনি। সবসময় মতো চুপচাপ শুনেছে। তবে সবসময় মতো হজম করতে পারেনি। বরং অপরাধবোধের পাহাড় আরও কয়েক কেজি বেড়েছে। অবশ্য যার কারণে বেড়েছে, সে দিব্যি ঘুরছে ফিরছে, গল্পে মেতে আছে। এত প্রিয় জিনিসের দুঃখে সবাই কাতর হলেও, সে বেশ আরামছেই সব করছে। এই যে কাঠ দিয়ে আগুন ঝালানো থেকে শুরু করে অর্ধেক কাজ সে নিজেই করে ফেলেছে। কালকে কি করবে সেটারও প্ল্যান করে ফেলেছে। নাবিলা কি সরি বলা উচিত? নাবিলা বুঝতে পারছে না। অবশ্য সরি বললে তো আর ক্যামেরা ফিরে আসবে না। তো করবেটা কি? তবুও নিজের ছটফট দমিয়ে সে বেরিয়েছে আড্ডার একেবারে শেষে। শেষে বেরিয়ে অনেক জোরতা কাটিয়ে নিজে থেকে সবার উদ্দেশ্যে বলল, চলো, একটু হেঁটে আসি। নাবিলা তো কখনো নিজে থেকে কিছু বলে না। তাই বলতেই সাথে সাথে সবাই রাজি। তবে অপূর্ব আড়মোড়া ভেঙে বড় আয়েশ করে জানালো, তার ঘুম পাচ্ছে। তারা যাক, সে কিছুক্ষণ এখানে বসেই ঘুমোতে চলে যাবে। সারাদিনের ক্লান্তি, তার মধ্যে তারা আরাম করে এলেও সে এসেছে ড্রাইভ করে। তার মধ্যে এই আগুন টাগুনের ঝামেলাও। তাই কেউ আর দ্বিমত করল না। তবে নোভা একচোট জোরাজুরি করল। কিন্তু আজকের অপূর্ব না, কিছুতেই হ্যাঁ হলো না। অথচ এই মানুষটাই ঘোড়ার কথা শুনে সবার আগে এগিয়ে হাঁটে। নাবিলার খারাপ লাগা আরও কয়েক গুণ বাড়ল। তাই সবাই বেরুলো নিজেদের মতো। সেই নিজেদের মতো যেতে যেতে নাবিলা বেশ কয়েকবার ফিরে অপূর্বর দিকে তাকালো। তখন তার নিজেরও একবার নোভার মতো জোর করতে ইচ্ছে হলো। তবে সেটা কি আর তার দ্বারা হওয়া সম্ভব? তাছাড়া, অপূর্ব তাকে আগেই দেখেছে। মঞ্চের সেই অচেনা মেয়েটা নাবিলা নিজেই। এই দুনিয়ায় একসঙ্গে আসলেই হরেক রকম গল্প জড়িয়ে থাকে। আমরা ভাবি, আমার গল্প আমার মতোই এগিয়ে যাচ্ছে। তবে এই পৃথিবীতে গল্প কখনো একা একা সোজা এগিয়ে যায় না। বরং একটা মানুষের সাথে এগিয়ে যায় আরও হাজারটা গল্প। তাই তখন শুধু নাবিলার গল্পই চলছিল না। তার সাথে ছদ্মছায়ার মতো চলছিল অপূর্ব নামের মানুষটারও গল্প। তা না হলে চেনা নেই, জানা নেই, কেন এত এত মানুষের মাঝে অপূর্বর নজর তার উপরেই পড়বে, কেন মুগ্ধ হবে? কেনই বা এতদিন পরে বাবার সাথে দেখা করার জন্য ব্যাকুল হবে? কেনই বা সম্পূর্ণ ভিন্ন দুজন মানুষ হয়েও, তাদের চোখ, দৃষ্টিভঙ্গি একই রকম হবে? কেনই বা, যেই নাবিলা সব ভুলে ধুয়ে মুছে নিজের কারবন্দি জীবনে নিজেকে মানিয়ে নিয়েছে, তখন আবার সেই চিরচেনা দৃষ্টি অন্যের মাঝে দেখে কেঁপে উঠবে। তাই তো সেই দিন রাতে অপূর্ব গল্প শুনেই তার মনে ভয় ঢুকে গিয়েছিল। তাই চেয়েছিল সব বিয়ে যেভাবে ভাঙে, অপূর্ব মুগ্ধতাও সেভাবে ভেঙে যাক। গিয়ে নাবিলাকে ঘৃণা করুক। অন্য সবাই যেমন মুখ ফিরিয়ে নেয়, সেও নিক। তার মুগ্ধতা যেন কোনোভাবেই আর না এগোয়। তবে এই বান্দা খালিদ ভাইয়ের কোনো কথা শোনেইনি। সে আগেই ধরে ফেলেছে, খালিদ ভাই কি বলবে। তাই সুন্দর করে পাশ কাটিয়েছে। এমনকি চিঠিটাও পড়েনি। বরং সবার মতো এক কাতারে ফেলায় খুব গায়ে লেগেছে। তবে গায়ে লাগার মতো কিছু আছে বলেও নাবিলার তো মনে হয় না। সে শুধু চায়, আর কোনো ঝামেলা না হোক। বাবা মা চাচ্ছে বিয়ে দিতে, দিক। ছোটবেলা থেকে তো জ্বালিয়েই মারল। এখন এই সুখটুকু দিক। এর বাইরে সে আর কোনো কিছুতেই নেই। তবে এই ছেলে মনে হয় না তাকে শান্তি দেবে। অবশ্য নাবিলা বুঝতেও পারছে না, আসলে চাচ্ছে তা কি। তাই সবাই রাতে ঘুরে ফিরে যখন ফিরল,
তখন কারেন্ট চলে এসেছে। চারদিকে নিস্তব্ধ। বারান্দার এক কোণে কুয়াশার চাদরে মোড়ানো সাদা বাতিটা বড় ক্লান্তি নিয়ে জ্বলছে। অসংখ্য গাছগাছালির কারণে চারদিকে ভুতুড়ে ভাব। তার সঙ্গে চারদিকে বাতাসে মিষ্টি বিভিন্ন ফুলের সুবাস। সেই সুবাসে উঠান পুরোপুরি ফাঁকা। আগুন নিভে শুধু কয়লাগুলো পড়ে আছে। তারপর আর কেউ দাঁড়ায়নি। রাত তো কম নয়। যে যার মতো চলে গেছে। সেই যাওয়া কখন আবার অপূর্ব এখানে এসে বসেছে, কেউ হয়তো খেয়ালও করেনি। অথচ সে নিজেই সারা রাত নির্ঘুম। দরজা না খুললেও জানালা খুলেছে বেশ কয়েকবার। জানালার পাশে বসেও থেকেছে অনেকক্ষণ। তবে এই দিকটাই খেয়ালই করেনি। করলে অন্তত সরি বলা হতো। নাবিলা আবার রুমে ফিরে এলো। সকালে যেই পাতলা কম্বলটা তার গায়ে ছিল, সেটাই নিয়ে আবার বেরিয়ে এলো। এসে খুব আলতো করে অপূর্বর গায়ে কম্বলটা মুড়িয়ে দিল। অবশ্য বেশ দূরত্ব রেখে। আর দিতেই অপূর্ব ফট করে চোখ খুলে তাকালো। নাবিলা কিছুটা হকচকল। তবে অপূর্ব স্বাভাবিকভাবেই আবার চোখ বন্ধ করল। করে গায়ের কম্বলটা আরো টেনে নিতে নিতে বলল, এই ঢং ছাড়া আর কিছু পারো? নাবিলার আজ রাগ হলো না। বেশ কয়েকটা বেতের চেয়ার, নিজে থেকে আরেকটায় বসল। বসে বলল, না, পারি না। গুড। তবে এই পাড়াটাও সবাই পারে না। ট্রু। আর কিছু? এখানে ঘুমাচ্ছেন কেন? সত্য বলবো? হ্যাঁ। আমি রাতে তোমার সামনে দিয়ে এসেছি। তুমি দেখেছ? নাবিলা উত্তর দিল না। সে কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল। তারপর আস্তে করে বলল, সরি। অপূর্ব চোখ খুলে তাকালো। তারপর কম্বল মুড়েই উঠে বসল। বসে ওই যে তাদের প্রথম ইনসিডেন্ট ঘটার পর অপূর্ব যেমন সরি বলেছিল, তখন নাবিলার উত্তরের মতোই পুরো না জানার ভান করে বলল, ফর হোয়াট? আপনি জানেন। সেটা তো তুমিও সেই দিন জানতে। তবে আমি কি দ্বিতীয়বার আর কিছু জিজ্ঞেস করেছিলাম? না। তাহলে মনে করো শোধবোধ। আপনি ঘুরিয়ে ফিরিয়ে সব শোধবোধ করছেন কেন? তুমিও করে দাও। সব চুকে যাক। আসলে আমি কোনো ঋণ রাখি না। ঠিক আছে। আমি আপনার ক্যামেরার ব্যবস্থা করছি। অপূর্ব হাসল। বড় তাচ্ছিল্যের হাসি। হেসে নাবিলাকে পুরো হতভম্ব করে একটানে চেয়ারসহ টেনে কাছে আনল। নাবিলা পুরো জড়সড় হয়ে গেল। অপূর্ব দুপায়ের মাঝে সে। অবশ্য কোনো রকম স্পর্শ কারো সাথে লাগেনি। তবুও নাবিলা নিঃশ্বাস ফেলতে ভুলে গেল। অপূর্ব আগের মতোই স্বাভাবিক। স্বাভাবিকভাবেই বলল, নাবিলা, শোন। এই শোধবোধের ঢং আমার সাথে করতে আসবে না। সেই ক্ষমতা তোমার নেই। এই ক্যামেরা আমার প্রথম নিজের উপার্জনের টাকা দিয়ে কেনা। আমি চাইলে এই ক্যামেরা আবারও কিনতে পারবো। তবে তোমার ভিক্ষের টাকার ক্যামেরা আমার প্রয়োজন নেই। তবে ক্ষমতা থাকলে নিজের টাকা দিয়ে শোধবোধ করতে এসো। তবে আফসোস, সেই ক্ষমতা তোমার কোনোদিনও হবে না। তোমার ক্ষমতা কতদূর জানো? বসে বসে রাত জাগা, বাবার টাকায় শুয়ে শুয়ে বই পড়া, মায়ের ঘুম হারাম করা। আর ভবিষ্যতও বলে দিচ্ছি। শুনতে খারাপ লাগবে, তবু বলছি। কিছুদিন পরে তুমি হবে সেই পুতুল, যেই পুতুল একজন পুরুষের সব চাহিদা একেবারে তার মন মতো পূরণ করবে। কেননা আজকাল সব পাওয়া গেলেও, কথায় কথায় ঘাড় কাত করা টাইপ মেয়ে পাওয়া যায় না। তাই বেস্ট অফ লাক, ফেইরি টেল গার্ল। বলেই অপূর্ব ঝট করে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে কম্বল নিয়ে হাই তুলতে তুলতে এগিয়ে গেল। যেতে যেতে